অনাহত পর্ব ৪। ঠাম্মি, দরজাটা খোলো না। আমি আর কোনোদিন সন্ধেবেলা পড়তে যাওয়ার কথা বলবো না। তুমি রাগ করো না প্লিজ। আমার বিয়ে দিয়ে দিও না ঠাম্মি, প্লিজ। রীতি ফুঁপিয়ে কেঁদে উঠে কথাগুলো বলে উঠল। রীতির এত কান্না চিৎকারেও স্বর্ণদেবী ওনার ঘরের দরজাটা খুললেন না। দাঁতে দাঁত চেপে তিনি দরজার গোড়ায় দাঁড়িয়ে রইলেন। রীতির কান্না ওনার হৃদয়ে এসে আঘাত করলেও উনি এতটুকু ভাঙলেন না। কিছুক্ষণ কান্নাকাটি করার পর রীতি নিজে থেকেই সেখান থেকে চলে গেল। রীতির কণ্ঠস্বর আর শুনতে না পেয়ে স্বর্ণদেবী বুঝলেন তার নাতনি নিজের ঘরে চলে গেছে। স্বর্ণদেবী ধীরে ধীরে নিজের বিছানার পাশে থাকা ড্রেসিং টেবিলের সামনে এলেন। কিছুক্ষণ আগে ঘটনার কথা ওনার মনে পড়ে গেল। কিভাবে একটা ছোট্ট কারণের জন্য উনি ওনার নাতনিকে চড় মারলেন। স্বর্ণদেবী নিজের মনে মনে বলল, উফ, এত রেগে কেন যাস তুই স্বর্ণ? মারতে গেলি কেন তুই ওকে? মারতে গেলি কেন? এই ভেবেই উনি নিজেই ওনার গালে সপাট চড় মারতে শুরু করলেন। তিনি নিজেকে এতই জোরে চড়টা মেরেছেন যে ওনার ফর্সা গালটা লাল টুকটুকে হয়ে গেছে। ওনার দুই চোখ জলে ছলছল করতে লাগলো। তিনি হঠাৎ বিছানার ওপর বসে পড়লেন। তারপর নিজের মনেই আবার বলে উঠলেন, এটাই তোর শাস্তি স্বর্ণ। আজ আর এই ঘরের বাইরে নয়। এই বলেই উনি ওনার লাল হয়ে ফুলে ওঠা গালে স্পর্শ করে নিজের মনেই বললেন, তাহলে তো এই শাস্তির কথা সবাই জেনে যাবে। তুই ঘরেই থাকবি, বাইরে যাবি না। স্বর্ণদেবী ওনার জেদ বজায় রাখলেন। উনি সেই রাতে আর ঘরের বাইরে এলেন না। সুমিতা দেবী, অন্তরা, নীতি সকলেই একবার করে ওনাকে ডেকে গেছে, কিন্তু কারোর কথাতেই উনি সাড়া দেননি। শুধু ওনার জ্যেষ্ঠ পুত্র প্রশান্ত এসে একবার মাকে ডাকতেই স্বর্ণদেবী দরজাটা সামান্য খুলে বললেন, তোরা খেয়ে নে, আমার খিদে নেই, ভালো লাগছে না। প্রশান্ত বাবুও আর ওনার মাকে বেশি ঘাটালেন না। রাতে খাবার টেবিলে সকলে খেতে বসেছে। প্রশান্ত বাবু মানে দীপের বাবা ও সুশান্ত বাবু মানে দীপের কাকা। এনারা যত কাজই থাকুক না কেন রাতে এবং দুপুরে একসাথে খেতে বসেন। সে একই টেবিলে সিদ্ধার্থ বসেছে ডিনার করতে। সিদ্ধার্থ দীপের একমাত্র দাদা, অর্থাৎ অন্তরার স্বামী। সিদ্ধার্থ বলল, ঠাম্মি খেতে এলো না কেন আজ? সিদ্ধার্থের কথায় সুমিতা দেবী চমকে উঠলেন। তিনি আমতা আমতা করে বলে উঠলেন, ওই আসলে কিছু না, এমনি। সিদ্ধার্থ বলছে, নিশ্চয়ই তোমরা আবার কিছু একটা করেছো। অন্তরার ইচ্ছে করছিল সিদ্ধার্থের মুখের উপর অনেক কিছু বলার, কিন্তু সে নিজের শ্বশুরমশায়ের মুখের দিকে তাকিয়ে আর কিছু বলতে পারলেন না। রীতি কাঁদো কাঁদো স্বরে বলে উঠল, আমি সন্ধেবেলা পড়তে যাওয়ার কথা বলেছি, তাই ঠাম্মি রেগে গেছে। রীতির কথা শুনে সিদ্ধার্থ চমকে উঠল। তার সাথে প্রশান্ত বাবু ও সুশান্ত বাবু। সিদ্ধার্থ বলল, সর্বনাশ, কি করেছিস তুই? তুই রাতে বাড়ির বাইরে যাওয়ার কথা বললি? প্রশান্ত বাবু বলল, না, আমাকেই মাকে ঠান্ডা করতে হবে। এমন এমন এক একটা কাজ করিস না তোরা। অন্তরা আর সহ্য করতে না পেরে বলেই উঠল, না মানে কেন? এই বাড়ির মেয়েরা কেন রাতে বাড়ির বাইরে যেতে পারবে না? আমাদের উপরেই কেন এত নিয়ম? ১ বছর হতে চলল আমি এই বাড়িতে এসেছি। আমি তো নিজের জবটাও ছেড়ে দিলাম শুধু সিদ্ধার্থকে বিয়ে করার কারণে। কেননা উনি চান না এই বাড়ির বউয়েরা বাড়ির বাইরে কাজে যাক। ওনার কেন মনে হয় সব মেয়েরা বাড়ির মধ্যেই সেফ? অন্তরার এই কথা শুনে প্রশান্ত বাবু ও সুশান্ত বাবু একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলেন। ওনাদের কাছে হয়তো উত্তরটা অজানা নয়, তবু ওনারা মুখে কুলুপেটে রইলেন। প্রশান্তবাবু বললেন, আমি তো তোমাদের বলেছি বৌমা, তোমাদের যদি এখানে থাকতে ভালো না লাগে তোমরা অন্য জায়গায় চলে যাও। আমরা তো তোমাদের বাধা দেইনি। অন্তরা বলল, না বাবা, আমি যাব না। যাওয়ার হলে আগেই চলে যেতাম। আমি যাচ্ছি না শুধু মা, কাকিমা, রীতি ও নীতির কথা ভেবে। আজ রীতির সাথে যা হলো, কিছুদিন পর নীতির সাথেও তাই হবে। আমি চাই এসব বদলাতে। সুশান্তবাবু বললেন, পারবে না, তুমি বদলাতে পারবে না। তার থেকে এটাই বরং ভালো হবে, তোমরা অন্য জায়গায় চলে যাও। স্বাধীনভাবে যদি বাঁচতে চাও চলে যাও অন্য জায়গায়। সিদ্ধার্থ কঠিন স্বরে বলে উঠল, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। কারোর যাওয়ার ইচ্ছে হলে সে একা যাবে। আর অন্তরা, প্লিজ এসব আলোচনা করো না।
এখন ঠাম্মি নেই, তাই তুমি এসব আলোচনা করছো। ঠাম্মির মুখের সামনে তোমার সাহস নেই এসব কথাগুলো বলার। তখন তাহলে ভয়ে সিঁটিয়ে থাকো কেন? অন্তরা বলল, অপমানের ভয়ে, সম্মান হারানোর ভয়ে। বুঝেছো তুমি? অন্তরা বেশ ঝাঁঝালো স্বরে কথাটা বলে উঠল। প্রশান্তবাবু বলল, উফ, তোরা থাম তো, আমার আর ভালো লাগছে না। সুমিতা, আমার খাবারটা ঘরে নিয়ে এসো। সুমিতা দেবী প্রশান্ত বাবুর খাবারের থালা নিজের হাতে নিতেই যাচ্ছিলেন, ঠিক তখনই অন্তরা বলে উঠল, মা, দাঁড়াও। সরি বাবা, তুমি রাগ করে সরি বাবা, তুমি রাগ করে খাবারের থালা ছেড়ে ওঠো না। আমি চুপ করে যাচ্ছি। এই আলোচনা এখানেই থামাচ্ছি। প্রশান্তবাবুর মধ্য থেকেও একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ঠিক তখন সুশান্তবাবু বলে উঠলেন, অন্তরা, মায়ের সামনে কিছু বলার সাহস পায় না, কিন্তু যদি ধরো এমন একজন এই বাড়িতে এলো যে সত্যি সত্যি মায়ের সামনে এসব প্রশ্নগুলো করে বসলো, তখন কি হবে? অন্তরা বলল, তাহলে সব থেকে বেশি খুশি আমিই হব কাকাই। প্রশান্তবাবু সুশান্তবাবুর মুখের দিকে তাকিয়ে বলে উঠলেন, তুই কি সত্যিই চাস ওরা এসবের প্রতিবাদ করুক? সুশান্তবাবু বলল, না, আমি চাই না, আমি জাস্ট অনুমান করলাম। আচ্ছা, ওসব কথা বাদ দাও। মায়ের বয়স হচ্ছে, একদিন না একদিন মায়ের এসব ধ্যান ধারণা ঠিক বদলে যাবে। আচ্ছা, আমাদের ছোট্ট লাট সাহেব কোথায়? সে এখনো আসেনি কেন খেতে? সুমিতা দেবী বলল, বৃষ্টিতে ভিজেছে আজ তোমার লাট সাহেব। ঘরের দরজা তো বন্ধ দেখলাম। জট্ট এলো নাকি কে জানে। গিয়ে দেখতে হবে। রীতি তো গিয়েছিল ডাকতে, সাড়া দেয়নি। সুশান্ত বাবু বলল, ঘুমিয়ে গেছে হয়তো। দাঁড়াও, আমি ডেকে নিয়ে আসছি। এই বলে সুশান্তবাবু চেয়ার ছেড়ে উঠতেই যাচ্ছিলেন, ঠিক তখনই প্রশান্তবাবু বলে উঠলেন, তুই থাম, যেতে হবে না, বস। লাট সাহেবকে আবার আদিক্ষেতা করে ডাকতে যাচ্ছে। কোনো দরকার নেই। পেটে টান পড়লে ঠিক এসে খেয়ে যাবে। সুশান্তবাবু বলল, তুই সবসময় ছেলেটাকে অমন কেন করিস বলতো? প্রশান্তবাবু বলল, তো কি করব শুনি? বাপের টাকায় এখনো বসে বসে খাচ্ছে। চাকরি করতো, সেটাও ছেড়ে দিল। কি বলবো, ভালো লাগছে না। ও ও নাকি 9 to 5 এর জব করতে পারবে না। বন্ধুদের সাথে আড্ডা মারাটা তো হচ্ছে না, সেই জন্য। বললাম, বাবা আয় ফ্যাক্টরিতে বস। না, তাও না। সান্যাল বেকারি, চিরকাল তুই আর আমি সামলে যাব, আর ওরা কিছুই করবে না। তুই আগে কি বলতিস যেন? ওই বাঁদরটাকে? তুই খুব ব্রেনি, পড়াশোনায় খুব ভালো, দেখিস একদিন তোর খুব উন্নতি হবে। কি উন্নতিটা হলো ছাই। সব মেডেল, সব সার্টিফিকেটগুলো ধুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে। সুমিতা দেবী সিদ্ধার্থের উদ্দেশ্যে বলে উঠল, এই বুড়োটা একদিন হার্ট ফেল করবে দেখিস। সিদ্ধার্থ তার মায়ের কথায় মুচকি হেসে উঠল। সেই দেখে প্রশান্তবাবু আরও রেগে গেলেন। কি, তোমরা আমার মজা উড়াচ্ছ? আমাকে তুমি বুড়ো বললে? আমি বুড়ো নই। বুড়ো হচ্ছে তোমার ওই ছেলে, আদ্দামরা ছেলে। বাড়িতে বসে থেকেই ও বুড়ো হবে। আমিও ঠিক করে রেখেছি, তাড়িয়ে দেবো ওকে আমি বাড়ি থেকে। মায়ের সাথে আলোচনা করে একদম ঘর থেকে দূর করে দেব। সুশান্তবাবু বলল, উফ দাদারে, থাম থাম, এবার আমার মাথার ভিতরটা এবার দপদপ করছে। সুমিতা দেবী বলল, তুমি তাহলে আমার কথাটা একবার ভাবো ঠাকুরপো, দিন রাত শুধু এই এক জিনিস নিয়ে খচখচ করে যায়। আমি যে পাগল হয়ে যাইনি, সকলের ভাগ্য ভালো। প্রশান্তবাবু বলল, এই তোমার আশকারা পেয়ে পেয়ে না এটা হয়েছে। তুমি মাথায় তুলেছ আমার ছেলেটাকে। সুমিতা দেবী বলল, হ্যাঁ, সব দোষ তো এখন আমার হয়ে গেল। আমি নষ্ট করেছি তোমার ছেলেটাকে। আর এদিকে তোমার মা যে মাথায় তুলছে তার বেলা, সেটা কিছু না। না? সুশান্তবাবু বলল, আজ বদহজম হবে আমি শিওর। অন্তরা, সিদ্ধার্থ, রীতির দিকে তাকিয়ে উনি বললেন, তোরা দেখছিস কি, তোরা খেতে শুরু করে দে। এনাদের এখন এই ঝগড়া ভোর 3টে পর্যন্ত চলবে। তোরা খেয়ে উঠে পড় তাড়াতাড়ি। সুশান্তবাবুর কথা শুনে সকলে তাড়াতাড়ি খেয়ে নিয়ে সেখান থেকে উঠে পড়ল। এদিকে সুমিতা দেবী ও প্রশান্তবাবু তখনও লড়ে যাচ্ছেন। বেচারা দীপ এসেছিল ডিনার করতে, কিন্তু যখন সে দেখলো তার বাবা মা তার জন্যই ঝগড়া শুরু করছেন, তখন তার পা সেখানেই জমে গেল। দীপ বলল, না, আজ আর ডিনার করে লাভ নেই। একটা সিগারেট টেনে বরং ঘুমিয়ে পড়ি। এরা যা করছে কখন আমাকেই না মারতে শুরু করে দেয়। পালা দীপ, পালা। এই বলে দীপও সেখান থেকে চলে গেল। হঠাৎ প্রশান্তবাবু দেখলেন দীপকে চলে যেতে। সেই দেখে উনি রে রে করে উঠলেন। প্রশান্তবাবু
বলল, অয় দেখেছ, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনেছিল। কি অসভ্য ছেলে, কাল থেকে ওর খাওয়া বন্ধ। এই তুমি কাল ওর জন্য হাঁড়িতে চাল দেবে না। সুমিতা দেবী বলল, বেশ করব, নেব। তুমি বলার কে? আমার ছেলে, আমি ওর জন্য রান্না করব, তাতে তুমি বলার কে? প্রশান্তবাবু বলল, আমি ওর বাপ, আমি বলবো না তো কে বলবে? হ্যাঁ, কাল ওর খাওয়া বন্ধ। সুমিতা দেবী বলল, না ও খাবে। আপাতত তোমরা দুজন নিজেদের মুখে কিছু দাও, যাতে তোমাদের এই কাকের মতন ঝগড়াটা আমার কানে না লাগে। সুমিতা দেবী ও প্রশান্তবাবু চমকে উঠে সামনের দিকে তাকালেন। তারা দেখল স্বর্ণদেবী দাঁড়িয়ে আছেন তাদের থেকে কিছুটা দূরে। স্বর্ণদেবীকে দেখেই দুজনের কথাবার্তা থেমে গেল। সুমিতা দেবী স্বর্ণদেবীর কাছে এসে বললেন, মা, আপনি কিছু খাবেন? খাবার বেড়ে দেই আপনার? স্বর্ণদেবী বলল, আগে নিজেরা একটু প্রাণ ভরে ঝগড়া করে নাও, তবে না খেতে দেবে। তোমাদের যে কোন জন্মের শত্রুতা ছিল ভগবান জানে। ঘুমিয়ে গিয়েছিলাম, তোমাদের ঝগড়া শুনে উঠে পড়লাম, ঘরে গেলাম, একটা শব্দ যেন আমার কানে প্রবেশ না করে আর। এই বলে উনি একটা লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে নিজের রুমের দিকে পা বাড়ালেন। সুমিতা দেবী বিড়বিড় করে বলে উঠলেন, বুকের ভেতরটায় কেউ ড্রাম বাজাচ্ছে গো। প্রশান্তবাবুর দিকে তাকিয়ে বলল, এই তুমি সরো তো, একদম বেশি জ্ঞান দেবে না। এই বলেই সুমিতা দেবী নিজের রুমে চলে গেলেন। এদিকে দীপ চলে আসে তাদের বাড়ির ছাদেতে। বৃষ্টি হওয়ার কারণে ঠান্ডা হাওয়া তার শরীরে ছুঁয়ে যায়। হঠাৎ দীপের চোখ কিছু একটা দেখে থমকে গেল। কি দেখলো? সে দেখলো দূরে মিনু কাকিমার ছাদে কেউ একজন বসে আছে। হ্যাঁ, এটা তো সেই মেয়েটা। কিন্তু মেয়েটা এত কাঁদছে কেন? কি হয়েছে মেয়েটার? দীপ নিজের মনেই কথাটা বলে উঠল।